আসসালামু আলাইকুম। হারুন এডুকেশন অল চ্যানেলে সকলকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় এইচএসসি আইসিটি অর্থাৎ তথ্য প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়ের আজকের আলোচনার বিষয় কম্পিউটার ক্রাইম। কম্পিউটার ক্রাইম। তার আগে সকলকে একটি অনুরোধ করছি, সকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও করতে উৎসাহিত হই। কম্পিউটার ক্রাইম কম্পিউটার ও তথ্য প্রযুক্তির নানামুখী ব্যবহারের কার্যক্রমকে ব্যাহত করে বিভিন্ন ধরনের কম্পিউটার অপরাধ সংঘটিত হচ্ছে। কিছু কম্পিউটার ক্রাইমের সংক্ষিপ্ত বর্ণনা প্রদান করা হলো। হ্যাকিং প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে কোনো কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের ক্ষতিসাধন করাকে হ্যাকিং বলা হয়। হ্যাকিং নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড, কারণ হ্যাকারগণ হ্যাকিংয়ের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে লক্ষ্য হিসাবে নির্ধারণ করে নেটওয়ার্ক সিস্টেমকে ভেঙে সেখান থেকে তথ্য ও অর্থ চুরি করে। আবার কখনো কখনো হ্যাকিংয়ের মাধ্যমে ভাইরাস বা ম্যালওয়্যার প্রোগ্রাম ঢুকিয়ে দিয়ে নেটওয়ার্ক বা তথ্য ব্যবস্থাকে ধ্বংস কিংবা এর নানা ধরনের ক্ষতিসাধন করা হয়, যা সুস্পষ্টভাবেই আইন বিরুদ্ধ কাজ। আর যারা এই কাজটি করে তারা আইনের দৃষ্টিতে সাইবার ক্রিমিনাল হিসাবে বিবেচিত হন। বর্তমানে প্রধানত 3 ধরনের হ্যাকার দেখতে পাওয়া যায়, যথা 1. হোয়াইট হ্যাট হ্যাকার। সাধারণত এরা ডেটা বা সিস্টেমের ক্ষতি করে না, তবে কাজের ক্ষেত্রে ভীষণ দক্ষ হয়। 2. ব্ল্যাক হ্যাট হ্যাকার। ব্ল্যাক হ্যাট হ্যাকার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য, আর্থিক তথ্যাদি হাতিয়ে নিয়ে আর্থিক ক্ষতি সাধন করে। 3. গ্রে হ্যাট হ্যাকার। এরা নেটওয়ার্কের দুর্বলতাকে খুঁজে বের করে তা যথাযথভাবে কর্তৃপক্ষকে অবহিত করে এবং দুর্বল দিকগুলোকে ঠিক করার মাধ্যমে নেটওয়ার্কের সুরক্ষার জন্য কাজ করে অর্থ উপার্জন করে। ফ্রেকিং বিভিন্ন টেলিকমিউনিকেশন সিস্টেমকে হ্যাক করে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার প্রক্রিয়াকে ফ্রেকিং বলা হয়। একসময় যখন কম্পিউটার সিস্টেম প্রচলিত ছিল না, তখন হ্যাকাররা টেলিফোনে নানা ধরনের হ্যাকিং পরিচালনা করত। সাধারণভাবে ফোন হ্যাকারদের ফ্রেকার নামে অভিহিত করা হয়। স্পুফিং ও রিফিং ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে আর্থিক স্পুফিং অ্যান্ড স্নিফিং ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে আর্থিক তথ্যাদি হাতিয়ে নেওয়ার একটি সাধারণ পদ্ধতি হিসাবে ক্রমেই স্পুফিং জনপ্রিয় হয়ে উঠছে। স্পুফড সাইট হলো প্রকৃত সাইটের প্রায় কাছাকাছি একটি মিরর ইমেজ। অসতর্ক মুহূর্তে ব্যবহারকারীরা গুরুত্বপূর্ণ নানা ব্যক্তিগত ও আর্থিক তথ্য এতে দিয়ে দেন। অন্যদিকে ট্রান্সমিশন লাইন দিয়ে তথ্য যাবার সময় তথ্য তুলে নেয়ার একটি জনপ্রিয় পদ্ধতি হলো স্নিফিং। সাধারণত তার বা তারবিহীন ব্যবস্থাতে স্নিফিং করা হয়ে থাকে। স্নিফিং শনাক্ত করা প্রায় অসম্ভব, তাই এর বিরুদ্ধে সুরক্ষার জন্য ডেটা এনক্রিপশন হলো একমাত্র পথ। স্প্যামিং অনাকাঙ্ক্ষিত বাল্ক মেসেজ সমূহ ব্যাপকভাবে প্রেরণে ইলেকট্রনিক মেসেজিং সিস্টেম সমূহের ব্যবহার হলো স্প্যাম তথ্য স্প্যামিং। এর মাধ্যমে একাধিক মেইলিং লিস্ট, পৃথক পৃথক ব্যক্তি বা নিউজ গ্রুপে অনাকাঙ্ক্ষিত মেসেজ সমূহ প্রেরণ করা হয়ে থাকে। এইসব মেসেজ প্রায় সময় বাণিজ্যিক ধাঁচের হয়। এগুলোকে জাঙ্ক মেইল নামেও অভিহিত করা হয়। বিজ্ঞাপনের মোড়কে স্প্যামগুলো অনেক সময় আইডেন্টিটি থেফট বা অন্য কোনো ধরনের ইন্টারনেট জালিয়াতির উদ্দেশ্যে প্রেরণ করা হয়ে থাকে। সাইবার আক্রমণ হলো কোনো কম্পিউটারের নিয়ন্ত্রণ অর্জনের প্রচেষ্টা। কোনো ব্যক্তি বা গ্রুপের অনুমতি ছাড়াই তাদের সমগ্র গতিবিধি ট্র্যাক করা। বিশ্বের বিভিন্ন দেশে যেমন
সন্ত্রাসী গ্রুপগুলো নানা ধরনের সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে, ঠিক তেমনি আজকাল বিভিন্ন দেশ ও গোষ্ঠীও ইন্টারনেটের মাধ্যমে সাইবার সন্ত্রাস চালিয়ে থাকে। সাইবার থেফট অসৎ উদ্দেশ্যে ব্যবহারের জন্য কিংবা অন্যান্য অবৈধ ব্যবহারের জন্য কম্পিউটার ব্যবহার করে ব্যবসায়িক এবং অথবা ব্যক্তিগত তথ্যাদি চুরি করাই হলো সাইবার থেফট। সাইবার থেফট প্রধানত দুই ধরনের হয়, এগুলো হলো ডেটা থেফট এবং আইডেন্টিটি থেফট। ক্ষতিকারক সফটওয়্যার, ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান হর্স এবং স্পাইওয়্যার। কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রোগ্রাম। কম্পিউটার ভাইরাস বাইরের উৎস থেকে কম্পিউটারের মেমোরিতে প্রবেশ করে, মেমোরিতে গোপনে বিস্তার লাভ করে মূল্যবান প্রোগ্রাম, তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয়। সফটওয়্যার পাইরেসি বলতে প্রস্তুতকারীর বিনা অনুমতিতে কোনো সফটওয়্যার কপি করা, বিতরণ করা, আংশিক পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেয়া ইত্যাদি কার্যক্রমকে বোঝায়। অন্যের জিনিস চুরি করার মতো সফটওয়্যার পাইরেসি করাও একটি অপরাধ। এর কারণে সফটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স BSA এর সূত্রমতে ব্যবহৃত সকল সফটওয়্যারের প্রায় 36% পাইরেটেড সফটওয়্যার। উন্নত দেশগুলো সহ বাংলাদেশেও কপিরাইট আইন প্রয়োগ করে এই ধরনের অপরাধ প্রতিহত করার চেষ্টা করছে। হার্ডওয়্যার চুরির ফলে ব্যবহারকারীর তৈরি প্রোগ্রাম এবং হার্ড ডিস্কে সংরক্ষিত মূল্যবান ডেটা হাতের বাইরে চলে যায়, ফলে ব্যাপক ক্ষতি হয়ে থাকে। ডেটা চুরি সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে কিংবা ব্যবসা ক্ষেত্রে ডেটা চুরি হবার ঘটনা খুবই স্পর্শকাতর। একটি বিষয় ডেটা চুরি হলে একটি প্রতিষ্ঠানের অনেক গোপন তথ্য প্রকাশিত হয়ে পড়তে পারে বা এমন কারো হাতে যেতে পারে যার মাধ্যমে প্রতিষ্ঠানের ক্ষতি হতে পারে। এ কারণে যাতে করে ডেটা চুরি না হয় সেই দিকটি দেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্লেজিয়ারিজম কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো সাহিত্য, গবেষণা বা সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাই হলো প্লেজিয়ারিজম। তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও প্লেজিয়ারিজমের প্রচলন লক্ষ্য করা যায়। বিশেষ করে অন্যের ধ্যান ধারণা, গবেষণা, কৌশল, প্রোগ্রামিং কোড, গ্রাফিক্স, কথা, লেখা, ডেটা, ছবি, শব্দ, গান ইত্যাদি উৎস অনেক ক্ষেত্রেই উল্লেখ না করে নিজের নামে চালিয়ে দেওয়া হয়। আজকাল শিক্ষার্থীরা অনেকেই তাদের নোট, গবেষণাপত্র, আইডিয়া, পেপার প্রভৃতিতে ইন্টারনেট থেকে আহরিত যে কোনো তথ্য কোনো উৎস উল্লেখ ছাড়াই সংযোজন করে ফেলে। এই ধরনের কর্মকাণ্ড প্লেজিয়ারিজমের পর্যায়ে পড়ে এবং এগুলো মৌলিক গবেষণার যৌক্তিক বিষয়গুলোর ক্ষেত্রে একটি মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। এর ফলে যে কেউ অন্য কারো নিজস্ব মৌলিক কর্মকাণ্ডকে তার অনুমতি ব্যতিরেকে ব্যবহার, এমনকি নিজের নামে তা প্রচারে উৎসাহী হবে, যা ব্যক্তিগত প্রাইভেসি তো বটেই, সেই সাথে সামাজিক ভারসাম্যের বিষয়গুলোকেও দুর্বল করে তুলবে। বিভিন্ন তথ্য উন্মুক্তভাবে ব্যবহারের জন্য রাখা হলেও এইগুলো ব্যবহারের জন্য কিছু নীতিমালা রয়েছে এবং এগুলো ইন্টারনেটে এক ধরনের লাইসেন্সের আওতাভুক্ত। এই লাইসেন্সটি ক্রিয়েটিভ কমন লাইসেন্স বা CCL নামে পরিচিত। এই পাবলিক নীতিমালার অন্তর্গত তথ্যসমূহ থেকে বিনামূল্যে ব্যবহার করতে পারলেও এক্ষেত্রে অবশ্যই এর উৎসের নামটি উল্লেখ করা অত্যাবশ্যক। বিশ্ববিখ্যাত মুক্ত জ্ঞান ভান্ডার উইকিপিডিয়ার সকল তথ্যই এই ক্রিয়েটিভ কমন লাইসেন্সের অন্তর্ভুক্ত। ফিশিং হচ্ছে টোপ দিয়ে যেমন মাছ ধরা হয়, তেমনি ইন্টারনেটে এমন কিছু সাইট আছে যেগুলো অত্যন্ত বিশ্বস্ত ভঙ্গিতে
ইউজারকে বিভিন্ন ওয়েবসাইটে নিয়ে গিয়ে সেখানে তার ব্যক্তিগত তথ্য যাচাই করার জন্য অনুরোধ করে থাকে। অসচেতন ব্যবহারকারী এ ফাঁদে পা দিলে হ্যাকাররা এখান থেকে তার সকল ব্যক্তিগত তথ্য হ্যাক করে তাকে সর্বশান্ত করে ছাড়তে পারে। এটিকে ফিশিং বলা হয়ে থাকে। ভিশিং, টেলিফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে অডিও ফিশিং বা ভিশিং বলা হয়ে থাকে। কাউকে ফোনে লটারি পাবার খবর দিয়ে সেই লটারির টাকা উত্তোলনে ব্যাংক ভেরিফিকেশনের তথ্য চাওয়া হয়। পরে ভিসাররা ওই তথ্য ব্যবহার করে নানা অনৈতিক কার্যক্রম চালিয়ে থাকে। সাইবার আইন। সাইবার আইন হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে সাইবার অপরাধ দমনে আইন চালু আছে। আমাদের দেশে 2006 সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006 প্রণীত হয়। এর 57/1 ধারা মতে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করে যা মিথ্যা ও অশ্লীল, যার দ্বারা কারো মানহানি ঘটে বা ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, আর এই ধরনের তথ্যগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে উস্কানি প্রদান করা হলে অনধিক 10 বছর কারাদণ্ড এবং অনধিক 1 কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। এছাড়া পর্নোগ্রাফি আইন 2012-তে বর্ণিত আছে, কোনো ব্যক্তি ইন্টারনেট বা ওয়েবসাইট বা মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফি সরবরাহ করলে সর্বোচ্চ 5 বছর সশ্রম কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন। সর্বশেষ 2018 সালে আমাদের দেশে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণীত হয়, যার আংশিক উল্লেখ করা হলো। 1. কোনো ব্যক্তি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর আইনি প্রবেশ করে, বেআইনি প্রবেশ করে ক্ষতি সাধন, বিনষ্ট বা অকার্যকরের চেষ্টা কিংবা কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক বা প্রোগ্রাম ধ্বংস বা পরিবর্তন বা অকার্যকর করতে পারবেন না। ইলেকট্রনিক্স ডিভাইস। 2. ইলেকট্রনিক ডিভাইস কম্পিউটার সিস্টেমে অবৈধভাবে প্রবেশ করতে পারবে না, সেখান থেকে কোনো তথ্য বা উদ্ধৃতাংশ বা উপত্যের অনুলিপি সংগ্রহ করতে পারবেন না। 3. ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে কারো সাথে ইচ্ছাকৃতভাবে প্রতারণা, জালিয়াতি বা ছদ্মবেশ ধারণ করতে পারবেন না। ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা, জাতীয় পতাকার বিরুদ্ধে প্রচার বা অপপ্রচার কিংবা এতে মদত দিতে পারবেন না। 5. রাষ্ট্রের অখণ্ডতা, নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন বিভ্রান্তিকর তথ্য, অপপ্রচার বা কার্যকলাপ ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা জাতিগত ঘৃণা, উস্কানি বা বিভেদ বা বিদ্বেষ সৃষ্টি করে কিংবা সামাজিকভাবে বিশৃঙ্খলার জন্ম দেয়, এরূপ কোনো কার্যক্রম ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে ব্যবহার করা যাবে না। ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যক্তিগত ভাবমূর্তি নষ্ট, অপমান বা অপদস্থ করা কিংবা ভয়ভীতি বা হুমকি প্রদর্শন করা যাবে না। ইলেকট্রনিক বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ব্যাংক, বীমা ইত্যাদি আর্থিক প্রতিষ্ঠান কিংবা সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অবৈধ অনুপ্রবেশ করে আর্থিক ক্ষতি বা তছরূপ কিংবা অত্যন্ত গোপনীয় তথ্য চুরি, তথ্য পাচার করা যাবে না। অ্যান্টি ট্রাস্ট আইন ও বিভিন্ন প্রযুক্তি মোড়লদের অপরাধ সমূহ। অ্যান্টি ট্রাস্ট আইন ও বিভিন্ন প্রযুক্তি মোড়লদের অপরাধ সমূহ। অ্যান্টি ট্রাস্ট আইন হলো এমন বিধি যা ব্যবসায়ের ক্ষেত্রে অর্থনৈতিক শক্তির বন্টনকে পর্যবেক্ষণ করে, যাতে করে ব্যবসায় সবার জন্য সমান প্রতিযোগিতার সুযোগ পাওয়া যায় এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত হয়। উৎপাদন, পরিবহন, বিতরণ ও বিপণন সহ প্রতিটি স্তরের ব্যবসায়ের ক্ষেত্রে অ্যান্টি ট্রাস্ট আইন প্রযোজ্য হবে। বর্তমানে সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সফটওয়্যার কোম্পানিগুলো অনেক বড় বড় অপরাধ করে দোষী সাব্যস্ত হচ্ছে এবং শাস্তি ভোগ করছে। এমন কয়েকটি উদাহরণ হলো: 1. ফেসবুক
তার ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ক্যামব্রিজ অ্যানালিটিকাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে দিয়ে অভিযুক্ত হয়েছিল। আবার হোয়াটসঅ্যাপ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় ফেসবুকে 110 মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছিল। কর ফাঁকি দেওয়ার জন্য অ্যাপল কোম্পানিকে 2016 সালে আয়ারল্যান্ডকে 14.5 বিলিয়ন ইউরো ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। আইন ভঙ্গ করে অন্যান্য ছোট কোম্পানির অস্তিত্ব বিপন্ন করে বিশ্বাস ভঙ্গ করার জন্য গুগলকে এখন পর্যন্ত প্রায় 10 বিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। নিয়ম বহির্ভূত কাজের জন্য জার্মানিতে আমাজনের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। যেহেতু পৃথিবীর সবচাইতে বেশি ডেটা বড় বড় জায়ান্ট সফটওয়্যার কোম্পানিগুলোর হাতে আছে, তাই তারা চাইলেও পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারে। এক্ষেত্রে সাধারণ মানুষ সচেতন না হলে একসময় এইসব জায়ান্ট সফটওয়্যার কোম্পানির হাতে পৃথিবীর নিয়ন্ত্রণ চলে যাবার আশঙ্কা রয়েছে।